গল্পের নাম প্রণয়ের কাব্য। গল্পটি লিখেছেন ইস্ক। আজকে গল্পের পর্বের সংখ্যা 23। এই মেয়ে, তোমার নাম কি? আর কে তুমি ঠিক চিনতে পারছি না। এনামুল খানের আকস্মিক এমন ধারালো প্রশ্নে মুহূর্তেই ভরকে গেল জেনিফার। স্নিগ্ধ সকালের মায়াবী আলো তখন ড্রয়িং রুমের জানলা দিয়ে চুইয়ে পড়ছে, কিন্তু সেই গুমট পরিবেশ জেনিফারের কাছে সবকিছু যেন থমকে গেল। উপমা বেগমের নির্দেশে এনামুল খানকে চা দিতে এসেছিল সে। কোনো এক অজানা কারণে উপমা বেগম কাল থেকেই এনামুল খানকে এড়িয়ে চলছেন, যা জেনিফারের তীক্ষ্ণ নজর এড়ায়নি। তাই শাশুড়ি যখন তাকে চা নিয়ে যেতে বললেন, জেনিফার জেনিফার দ্বিমত করেনি, বরং বাধ্য পুত্রবধূর মতো এক কথায় চলে এসেছেন। ড্রয়িং রুমে তখন এনামুল খান একা বসেছিলেন। একা বসেছিলেন না, ফোনের ওপাশে থাকা বড় ভাই আমিনুল খানের সাথে গম্ভীর আলাপ চলছিল তার। আরমান খান তখনও সেখানে উপস্থিত হননি। হয়তো কিছুক্ষণ বাদেই তার আগমন ঘটবে। জেনিফার কালকেই এটুকু জেনেছে সে। সামনে বসা এই বদ্ধ বয়স্ক লোকটা এলিজার বাবা, অর্থাৎ উৎসের কাকা, সহজ ভাষায় উৎসের শ্বশুর। আর উষানের কাকা হওয়ায় সম্পর্কে সে জেনিফারের কাকা শ্বশুর হয়। তাই ভদ্রতার খাতিরে উপমা বেগম আগেই জেনিফারকে বলে দিয়েছেন যেন সে এনামুল খানকে সালাম দেয়। ভিনদেশী মেয়ে এসব প্রথা হয়তো জানবে না, তাই তিনি আগে ভাগে সব বুঝিয়ে দিয়েছিলেন। আর উষানের বিয়ের খবরটাও এখনো কাউকে জানানো হয়নি। বিষয়টি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ। তবে এনামুল খান যখন এসেছেন, তখন জেনেই যাক, লুকিয়ে তো আর লাভ নেই। জেনিফার যখন এসে চায়ের কাপটা টেবিলে রাখলো এবং বিনীতভাবে সালাম জানালো, ঠিক তখনই এনামুল খান ওই প্রশ্নটি ছুড়ে বসলেন। জেনিফার এখন পাথরের মতো চুপ করে আছে। কি বলবে সে বুঝতে পারছে না। তার ভেতরে এক ধরনের সূক্ষ্ম অস্বস্তি আর ইতস্তত ভাব কাজ করছে। এদিকে জেনিফারকে নিরুত্তর দেখে এনামুল খান আবারও বলে উঠলেন, কথা বলছো না কেন? নাকি বাংলা বোঝো না? জেনিফার নিজেকে সামলে নিয়ে তার সেই ভাঙা ভাঙা উচ্চারণ বাংলায় উচ্চারণ করলো, আঙ্কেল, আমি ওশানের ওয়াইফ। এনামুল খান স্পষ্ট বুঝলেন না। আসলে বয়সের কারণে তিনি কানে একটু কমই শোনেন, তার উপর এমন ভাঙা ভাঙা বাংলা। তিনি ভ্রু কুঁচকে আবারও বললেন, বুঝিনি, কি বলেছ? ঠিক তখনই উপমা বেগম ঘর থেকে বেরিয়ে এলেন। তার চলায় এক ধরনের গাম্ভীর্য। তিনি অত্যন্ত গম্ভীর গলায় বলে উঠলেন, বুঝেননি এনামুল ভাই, সে আমার ওশানের বিয়ে করা বউ, সেটাই বলছে। এনামুল খান যেন আকাশ থেকে পড়লেন। তার চোখে মুখে চরম বিস্ময়। ওশানের বউ? কিন্তু কখন, কিভাবে, কি হয়ে গেল? আর তারা জানালেনই না? এনামুল খান কিছুটা নিজেকে সামলে নিয়ে বললেন, কিন্তু কিন্তু ভাবি, উষান কখন বিয়ে করলো? উপমা বেগম যথাসময়ে যথাসম্ভব গম্ভীর হয়ে উত্তর দিলেন, কিছুদিন আগেই। উপমা বেগমের ভাবভঙ্গি এমন যেন তিনি বিন্দুমাত্র ইচ্ছুক নন এনামুল খানের সাথে কথা বলতে। এনামুল খান এবার কিছুটা গম্ভীর হয়ে বললেন, আমাদের ভাতিজা বিয়ে করেছে, কিন্তু আপনারা জানালেনই না আমাদের। এতটা পর নাকি আমরা? উপমা বেগম এবার ঠোঁটের কোণে এক চিলতে ফিসেল হাসি ফুটিয়ে ঠেস মেরে বললেন, জেসে পড়ে কারো আপন হতে চাই না ভাই। সম্পর্ক ছিন্ন তো আপনিই করেছিলেন বহু বছর আগে। এনামুল খান এবার একদম চুপ মেরে গেলেন। উপমা বেগমের এই অব্যর্থ তীরের মতো বিদ্রূপে তিনি বোধহয় ভীষণ অপমানিত বোধ করলেন। জেনিফার কিছুই বুঝতে না পেরে সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার কপালে খানিকটা কুঁচকে গেছে। এক ধরনের বিরক্তি কাজ করছে মনে, কারণ এদের কথাবার্তার মাথা মুন্ডু সে কিছুই ধরতে পারছে না। ঠিক সেই মুহূর্তে আরমান খানও সেখানে এসে হাজির হলেন। তাদের ঘরটা ড্রয়িং রুমের ঠিক পাশেই, তাই বেরোনোর পথে তিনি উপমা বেগম আর এনামুল খানের সব কথোপকথন শুনেছেন। আরমান খান
চাপা স্বরে নিজের সহধর্মীকে বললেন, আহ উপমা, পুরনো কথা নিয়ে পড়ে আছো কেন? উপমা বেগম স্বামীর এই শাসনে থোড়াই না পাত্তা দিলেন, বরং এক প্রকার মুখ ভেংচিয়ে সেখান থেকে চলে গেলেন। আরমান খান ধীর পায়ে বায়ের পাশে বসে পড়লেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে গিয়ে গিয়ে তিনি বললেন, আসলে এনাম তখন সেই পরিস্থিতি ছিল না জানানোর মতো। তোর ভাতিজাদের জানিসই তো, ওর পাগলামির কাছে হার মেনে এটা করতেই হলো। আর ভাইজান, আর তোকেও জানানো হয়নি, ভেবেছিলাম আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবো পরে। এনামুল খান ছোট করে একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, জি ভাইজান, বুঝতে পেরেছি। পরপরই তার সন্ধানী দৃষ্টি গেল দাঁড়িয়ে থাকা জেনিফারের দিকে, যে এখনো উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে তিনি এবার কিছুটা কোমল সুরে বললেন, বসো। জেনিফার দ্বিধান্বিত হয়ে সেখানে বসে পড়ল। এনামুল খান কিছুক্ষণ জহুরি চোখে পরখ করলেন মেয়েটাকে, তারপর প্রশ্ন করলেন, দেখে তো তোমাকে ভিনদেশী মনে হচ্ছে, তা তুমি থাকো কোথায়, মানে কোন দেশে তোমার জন্ম? জেনিফার এবার আড়ষ্টতা কাটিয়ে আধুনিক ঢঙে উত্তর দিল, জি আঙ্কেল, আমি বাসা রাশিয়া, আর এখানে কানাডায় আমি পড়াশোনার জন্য থাকি। এনামুল খান কিছুটা চমকালেন। বহু বছর পর তিনি এই দেশের নাম শুনলেন। একরাশ কৌতূহল নিয়ে তিনি বললেন, মুসলমান তুমি? না মানে সেখানকার অনেক মানুষই তো ভিন্ন ধর্মী হয়। জেনিফার আলতো করে হেসে উত্তর দিল, না আঙ্কেল, আমি মুসলিম। অবশ্য ওইখানে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মের, তবে মুসলমানও আছে। আর আমরা সপরিবারে মুসলিম। এনামুল খান কপাল কুঁচকে আবার শোধালেন, নাম কি তোমার? জেনিফার। নামটা শোনা মাত্রই এনামুল খানের মনে কেমন একটা খটকা লাগলো। এক অদ্ভুত কৌতূহল নিয়ে তিনি বললেন, পুরো নাম কি? জেনিফার ইভানোভা। এতক্ষণে এনামুল খানের বিস্ময় যেন সব সীমানা ছাড়িয়ে গিয়েছে। ইভানোভা সারনেইমটা শুনে তিনি বিচলিত, চমকিত ও হতচকিত। এটা কি করে সম্ভব? তবে তিনি নিজেকে বুঝ দিলেন, না, এমন সারনেম তো অনেকেরই থাকতে পারে। তবুও বহু বছর আগের কিছু ফিকে হয়ে আসা স্মৃতি আজ মস্তিষ্কে ডানা ঝাপটিয়ে যাচ্ছে। এনামুল খান আবার প্রশ্ন করলেন, তোমার মায়ের নাম কি? জেনিফার এবার ঈষৎ ভ্রু কুঁচকে হেসে উত্তর দিল, জুবিন। জুবিন ইভানোভা আমার মায়ের নাম। এনামুল খানের ভেতরে চলতে থাকা এতক্ষণের প্রলয়ংকারী ঝড়টা যেন হঠাৎ থেমে গেল। কারণ প্রত্যাশিত উত্তর তিনি পাননি, অপ্রত্যাশিতটাই পেয়েছেন। তিনি নিজেকে সামলে নিয়ে শান্ত কণ্ঠে বললেন, ঠিক আছে। জেনিফার কিছুই বুঝল না। কিছুক্ষণ আগেও এই লোকটা কেমন অস্থির হয়ে প্রশ্ন করছিলেন, আর এখন হুট করেই কেমন শান্ত। তবে জেনিফার আর কিছু না বলে সেখান থেকে উঠে চলে গেল। বড়দের পাশে এভাবে একা বসে থাকাটা তার কাছে দৃষ্টিকটু মনে হচ্ছে। আর কাল রাতে তার মমের সাথেও কথা হয়নি। এখন কথা বলাটা খুব জরুরি। তাই সে প্রস্থান করলো। আরমান খান এতক্ষণ নিবিড়ভাবে ভাইয়ের অস্থিরতা লক্ষ্য করছিলেন। কেমন করে সে মেয়েটাকে প্রশ্ন করছিল, এখন তাকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে আরমান খান সন্দেহের চোখে তাকিয়ে বললেন, এত উতলা হয়ে জেনিফারকে প্রশ্ন করছিলি কেন এনাম? এনামুল খান যেন হুট করে ধ্যানভঙ্গ হয়ে চট করে বললেন, কিছু বললেন ভাইজান? আরমান খান পুনরায় একই প্রশ্ন করলে এনামুল খান বিমর্ষ মুখে বললেন, না ভাইজান, আসলে ওর সারনেমটা শুনে একজনের কথা মনে পড়ছিল। আরমান খান এবার একদম সরাসরি ও অকপটে প্রশ্ন করলেন, কার? দিলার? এনামুল খান চমকালেন। এক মুহূর্ত থমকে থেকে মাথা নাড়িয়ে সায় দিলেন যে হ্যাঁ, তার স্ত্রী দিলার কথাই মনে পড়ছিল। তিনি এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন। আরমান খানও একই দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর তো কোনো খোঁজ খবর নিলি না? কোথায় গেল একটা জলজন্ত মানুষ? এনামুল খান এবার নিজের চোখ মুখ পাথরের মতো শক্ত করে ফেললেন। চোয়াল শক্ত করে তিনি শুধু বললেন, দরকার নেই ভাইজান, বাদ দিন এসব। একটু থেমে বলল, এলিজা কোথায়? আরমান খান বললেন, হয়তো ঘুমিয়ে আছে।
কালকে রাতে তারা ছোটরা মিলে হয়তো রাত জেগেছে। এনামুল খান কিছু বলেননি আর। রাতের সেই প্রলয়ঙ্কারী বৃষ্টি যেন ছিল কোনো এক আদিম প্রেম বর্ষণের পূর্বাভাস। কাল বৈশাখের সেই উন্মত্ত ধারা যখন তপ্ত ধরণীর বুক চিরে ঝরেছিল, ঠিক তখনই দুই হৃদয়ের দীর্ঘ তৃষ্ণা মিটে একাকার হয়েছিল বৃষ্টির ওই শীতল ছন্দে। রাতের সেই উত্তাল মিলন আর ঘামঝরা মুহূর্তগুলো যখন বর্ষণের শব্দের সাথে মিশে গিয়েছিল, তখন প্রকৃতিও যেন তার সমস্ত বাঁধ ভেঙে মিলনের গীত গেয়েছিল। সেই মরণপণ প্রেম বর্ষণের রেশ কাটিয়ে আজ এক শান্ত স্নিগ্ধ সকাল। জানালার ওপাশে পাইন বনের পাতায় জমে থাকা শিশির বিন্দুগুলো রোদের স্পর্শে চিরের মতো চেকচেক করছে, যেন গতরাতের অবাধ্য প্রেমের সাক্ষী দিচ্ছে তারা। ড্রেসিং টেবিলের সামনের ছোট বসার জায়গাতে গাল ফুলিয়ে বসে আছে এলিজা। তার কপাল কুঁচকানো, ভ্রু যুগলে স্পষ্ট বিরক্তির ছাপ। এই মুহূর্তে তার সমস্ত রাগের কেন্দ্রবিন্দু ওই মানুষটি, যে কিনা তার পেছনে দাঁড়িয়ে অতি যত্ন সহকারে হেয়ার ড্রায়ার দিয়ে এলিজার ভেজা চুল শুকাতে ব্যস্ত। এলিজার মনে হচ্ছে উৎস তাকে সকাল সকাল হিম শীতল করে জ্যান্ত ঠান্ডা পানিতে চুবিয়ে এনেছে। নিজে তো এই হাড় কাঁপানো শীতের সকালেও দিব্যি ঠান্ডা সয়ে নেন, কিন্তু এলিজার কোমল শরীর কি আর সেই বরফ গলা জলের দহন সইতে পারে? শরীরে জল পড়তেই মনে হয়েছিল জলে যাচ্ছে একদম শরীরটা। এ নিয়ে কতক্ষণ ফুসফুস করলো এলিজা, কিন্তু গন্ডারটাকে বোঝানো কি অতই সহজ? এখন আবার জোর করে তাকে এখানে এনে বসিয়ে চুল শুকিয়ে দিচ্ছে। এলিজা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে আবারও ফুসফুস করতে লাগলো। কি একটা অবস্থা! এলিজার গালগুলো একদম লাল হয়ে আছে, নাকটাও লাল, আর গলার দিকে নজর যেতেই রাগটা পারদে পারদে বেড়ে গেল। জংলি একটা! ইচ্ছে করছে গন্ডারটার জংলি দাঁতগুলোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিতে। ভ্যাম্পায়ার নাকি সে? এভাবে কে দাঁতের চিহ্ন রাখে? এখন এই অবস্থায় সে বাইরে যাবে কি করে? সবাই কি করে তাকাবে তাদের দিকে? তার বিচ্ছু বান্ধবীটাই তো আগে ঠেস মারবে। একসময় এলিজা আয়নার ভেতর দিয়ে নজর দিল সেই মানুষটার দিকে। তার ভাষ্যমতে গন্ডারটার দিকে নজর দিতেই এলিজা কিছুটা চুপসে গেল, যেন মুহূর্তেই শীতল হয়ে এলো তার আগ্নেয়গিরির সদৃশ রাগটা। ভোরের দিকে উৎস তাকে নিয়ে ছাদের ওই গ্লাস হাউস থেকে নেমে তাদের নিজেদের রুমে চলে এসেছিল, আর এসেই এলিজাকে ঠান্ডা পানিতে চুবালো। এলিজা এসব কথা মনে করে বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো আর বলল, সরুন তো, দরকার নেই আর, চুল শুকিয়েছে। উৎস ওকে শক্ত করে চেপে ধরে আবার বসিয়ে দিয়ে বলল, বেশি বুঝতে বলেনি তোকে, চুপচাপ বস, না হলে ঠান্ডা লাগবে। এলিজা কিরমির করে বিড়বিড় করে বলল, ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে এখন বলছে ঠান্ডা লাগবে। উৎস ভ্রু কুঁচকে তাকালো। সে গম্ভীর স্বরে বলল, মোটেই ঠান্ডা পানি নয়, ওটা হট ওয়াটারই ছিল। কিন্তু তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তোকে আমি ঠান্ডা বরফ ভর্তি চৌবাচ্চায় চুবিয়ে এনেছি। এলিজা এবার চুপ মেরে গেল, আর কিছু বলল না। আসলে তার স্বাদের ঘুমটা যে ভেঙেছে, সেজন্যই তার রাগটা মাত্রা ছাড়িয়েছে। মেজাজটা খিটখিটে হয়ে আছে চরম ভাবে। উৎস এলিজার এসবে পাত্তা তো দিলই না, বরং নিজের কাজ শেষ করে তবেই ছাড়লো ওকে। ছাড়লো বলতে পুরোপুরি ছাড়েনি, বরং এলিজা যখন ধূপ ধাপ পা ফেলে চলে যেতে চাইলো, তখন উৎস এক হাতে এলিজার কোমর ধরে উঁচু করে পাজা খোলা করে কোলে তুলে নিয়েছে। তারপর রুমের বিছানাটায় গিয়ে দুপা তুলে নিজে আয়েশ করে বসে এলিজাকে বসিয়েছে তার কোলে। তারপর কমফোর্টারটা টেনে নিল নিজেদের উপর। এলিজার দুপা উৎসের কোমরে বন্দি করে রেখেছে সে। এলিজা কটমট করে বলল, এখানে কেন বসেছেন? উৎস নির্বিকার স্বরে বলল, ইচ্ছে হয়েছে তাই, তুইও বসে থাকবি। এলিজা বলল, না, ছাড়ুন আমাকে। উৎস ছাড়ল না। এলিজা বিড়বিড় করে বকল,
শালা আমার ঘুমের 13টা বাজিয়ে দিয়েছে। উৎসের এবার এলিজার মাথা চেপে ধরে নিজের উষ্ণ প্রশস্ত বুকটায় রাখবে। সে নির্দেশ করেছে এখানেই মাথা রেখে ঘুমাতে। তারপর কম্ফোর্টারটা টেনে নিয়ে একদম এলিজা সহ নিজেকে ঢেকে দিল। উৎস এবার শান্ত অথচ ধারালো গলায় বলল, আমি তোর ঘুমের 13টা বাজিয়েছি? সিরিয়াসলি? তা কে জানো প্রথমে আমাকে কি বলেছিল এসে? মনে করিয়ে দিব নাকি? এলিজা এবারও চুপসে গেল। তারই দোষ ছিল প্রথমে। ধুর। তবে ভেতরে ভেতরে আবারও জ্বলে উঠল সে। আচমকা উঠে বসলো বিছানায়। তর্জনী দিয়ে নিজের ঘাড় আর গলার দিকে ইঙ্গিত করে বলল, কি অবস্থা করেছেন? এগুলো নিয়ে আমি বাইরে যাব? সবাই তো তাকিয়ে থাকবে বাইরে বের হলেই। এলিজার কথায় মুহূর্তেই উচ্চের ফুরফুরে মনটা হিংসাত্মক হয়ে উঠল। সবাই তাকাবে আর বাইরে বের হওয়া, এই শব্দগুলো কানে যেতেই উৎসের মনে প্রথমে কড়া নেড়েছে অ্যালেক্স নামক শয়তানটার নাম, আর তার সেই আলাভোলা পিওর সিঙ্গেল ভাই রেয়ানের কথা। গা পিত্তে জ্বলে গেল উৎসের। সে এলিজার মুখটা আলতো করে চেপে ধরে হিসিয়ে বলল, কে তাকাবে? একদম চোখ উপড়ে ফেলবো। এলিজা নিজের মুখ ছাড়িয়ে নিয়ে বলল, মানে কেউ তাকালেই চোখ তুলে ফেলবেন? উৎস এবার আরো গভীর প্রবেশ করলো। সে তীব্র স্বরে বলবে, তাকাবেই বা কেন? তোর দিকে যে চোখ তুলে তাকাবে বা নিজের নজর দিবে, সেই তার দৃষ্টিশক্তি হারাবে। একদম গোড়া থেকে উপড়ে ফেলবো। এলিজা বাঁকা চোখে তাকিয়ে রইল। মনে মনে বলল, নির্লজ্জ একটা। সে নিজে কি আস্ত একটা নির্লজ্জ আর বেহায়া। এলিজা জোর গলায় বলল, তাহলে তোর তাহলে তার আগে আপনার চোখগুলো উপড়ে ফেলা দরকার, কারণ আপনি মানুষটা এবং আপনার নজর কোনোভাবেই সুবিধার নয়। এলিজার কথায় উৎস চকিতে তাকালো। তার নীলচে গভীর দুচোখে এক ধরনের বিষাদ আর চরম বিরক্তি খেলা করে গেল। এলিজাকে সজোরে চেপে ধরে বিরক্ত গলায় বলল, চোখ দিয়ে তোকে পুরোপুরি স্ক্যান করতে পারলাম, কোথায় যে উপড়ে ফেলার কথা বলছিস হার্ট? আগে তুই নামক কাব্যের প্রতিটা ভাঁজ উন্মোচন করে নেই। উৎসের কথায় এলিজার মনে হলো দম বন্ধ হয়ে মরে যাওয়াই ভালো। এই লোক কোনোদিন সভ্য হওয়ার নয়, বরং এভাবেই আজীবন নির্লজ্জপনা করে যাবে। এলিজা অসহায় স্বরে বলল, এই নিন, গলাটা টিপে আমাকে মেরে ফেলুন, তাও আর আমার এসব কথা শুনতে পারবো না। উচ্চ কিছুক্ষণ চেয়ে দেখলো মেয়েটার দিকে। এলিজার নীলচে চোখ দুটো নিদ্রাহীনতায় লাল হয়ে আছে। গাল দুখানা লাল টকটকে, মনে হচ্ছে কোনো নিষ্ঠুর ইঁদুর বুঝি কুটকুট করে কামড়ে দিচ্ছে ইঁদুর। হ্যাঁ, জংলিটা ইঁদুরই মনে বলল এলিজা। ঠোঁটের কোণেও কালকের সেই ঝড়ো চুম্বনের ক্ষতচিহ্ন, আর গলার সাদা চামড়ায় ফুটে থাকা ওই গাঢ় নীলচে দাগগুলো সবই কালকের রাতের সেই আদিম উন্মত্ততায় অভ্রান্ত সাক্ষী। উৎস এক চিলতে বাঁকা হাসলো। ভালোবেসেছে অথচ শরীরে তার সেই ভালোবাসার দাগ থাকবে না, তা কি করে হয়? উৎস এলিজার কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল, মরতে চাস? তাহলে তোকে আমি নিজেই মারবো, তবে সেটা সম্পূর্ণ আমার নিজস্ব কৌশলে। তারপর একটু থেমে এলেজার কানের লতি ছুঁয়ে চাপা হেসে বলল, এভরি সিঙ্গেল মোমেন্ট, এভরি সিঙ্গেল সেকেন্ড, ইউ উইল বি বিগিনিং me to end you. Screaming, kill me, hubby, and I will kill you in my own way. I will ravish your soul until you are completely lost in me, just like I did last night. I will make you breathless until you surrender your entire existence to me. এলিজা লজ্জায় একদম সিটিয়ে গেল। তার কান নাক সব গরম হয়ে গেল। মনে হলো শরীর থেকে উষ্ণ ধোঁয়া বের হচ্ছে। একটা মানুষ এতটা নির্লজ্জ কথা কিভাবে বলতে পারে? এলিজার ওই আরক এলিজার ওই আরক্তিম মুখচ্ছবি দেখে উচ্চ তৃপ্তির হাসি হাসল। এলিজা আর লজ্জা সইতে না পেরে মুখ লুকানোর আশ্রয় হিসেবে ওই নির্লজ্জ লোকটার প্রশস্ত বুকেই
মুখ গুজে পড়ে রইল। কক্ষের ভেতর তখন নিস্তব্ধতা বিরাজ করছে। বাইরের সেই ঝড় বৃষ্টির রেশ কেটে গিয়ে এখন কেবল ভিজে মাটির সদা গন্ধ আর পাইন বনের স্নিগ্ধতা চুইয়ে পড়ছে ঘরের ভেতর। এলিজা উৎসের উষ্ণ বুকে মাথা রেখে ঘুমের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছিল। ঠিক তখনই অবচেতন মনে থেকে একরাশ অভিমান ডানা বেঁধে উঠল। ঘুমের ঘোরেই সে অস্ফুট স্বরে ভাঙা গলায় বলে উঠল, এত বছর আমার সাথে যোগাযোগ করেননি কেন উৎস ভাই? আমার বিয়ে হয়ে যাচ্ছে শুনেও কেন গেলেন না? ভুলে গিয়েছিলেন নাকি আমাকে? উৎস স্তব্ধ হয়ে শুনল সেই আকুতি মাখা প্রশ্নগুলো। বুকের ভেতর এক অদ্ভুত হাহাকার বয়ে গেলেও সে কোনো জবাব দিল না। কিছুক্ষণ পর দেখলো এলিজার শরীরটা শিথিল হয়ে এসেছে। নিঃশ্বাস ক্রমশ ঘন আর নিয়মিত হচ্ছে। মেয়েটা ঘুমিয়ে পড়েছে। উৎস আলতো করে ওর কপালে নিজের ওষ্ঠজোড়া ছোঁয়ালো। তারপর দৃষ্টি মেলালো জানলার ওপাশে অস্পষ্ট অন্ধকারের দিকে। যোগাযোগ করেনি, খোঁজ নেয়নি। উৎস এক সিলতে বিমর্ষ হাসলো। এলিজার প্রতিটি মুহূর্তের খবর তো তার নখদর্পণে ছিল। এতদিন যাবৎ সানায়া আর রুহানি নিয়মিত এলিজার প্রতিটি সংবাদ তাকে পৌঁছে দিত। তবে আরো একজন ছিল যে ছায়ার মতো এলিজার পাশে থেকে উৎসের কাছে খবর পাঠাতো। তার নাম আজ প্রকাশ্যে না আসলেই নয়। তার ভুলে যাওয়া আর ভুলে যাওয়া। উৎস ভাবলো নীলকে ভুলে যাওয়া মানে তো নিজের অস্তিত্বকেই অস্বীকার করা, যা অন্তত এই উৎসের পক্ষে অসম্ভব। স্মৃতির পাতাগুলো হাতড়াতে লাগলো সে। 13 বছর আগে এদেশ অর্থাৎ কানাডায় আসার পর সে দুবার গিয়েছিল বাংলাদেশে। প্রথমবার গিয়েছিল অতি সংগোপনে, যখন সে এলিজার দোরগড়ায় এলিজার হৃদয়ের টুকরো মিকিকে উপহার হিসেবে রেখে এসেছিল। আর দ্বিতীয়বার গিয়েছিল তখন, যখন সে খবর পেল এলিজার সাথে আরিহানের বিয়ে ঠিক হয়েছে। এই বিয়েটা ছিল মূলত এনামুল খানের এক চরম জেদ এবং উৎসকে দেওয়া এক প্রকাশ্য চ্যালেঞ্জ। এলিজা আর আরিহানের বাগদানের কিছুদিন আগে এনামুল খান ব্যবসায়িক কাজে কানাডায় এসেছিলেন। তখন তিনি উৎসকে সোজাসুজি শাসিয়ে গিয়েছিলেন। তার দাবি ছিল উৎস যেন তার মেয়েকে সেই পুতুল খেলার মতো বিয়ে নামক মায়া থেকে মুক্তি দেয়, আর না হলে যেন তার শর্তে রাজি হয়। তার শর্ত ছিল এত তিনি উৎসকে চরমভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন। তার ভাষ্যমতে উৎস একজন পাগল এবং তার সুচিকিৎসক দরকার। উৎসের উন্মাদনাকে তিনি স্রেফ অসুস্থতা হিসেবেই দেখছিলেন। উৎস সেদিন সেসব পাত্তা দেয়নি, কারণ ততদিন সে রুহানি আর কুষাণের মাধ্যমে এলিজাকে এদেশে নিয়ে আসার সমস্ত নীল নকশা তৈরি করে ফেলেছিল। এলিজার উচ্চ শিক্ষার স্বপ্নকে পুঁজি করেই সে ঘুঁটি চেয়েছিল। সেদিন এনামুল খানের চোখের দিকে তাকিয়ে উৎস নির্ভীক কণ্ঠে বলেছিল, আপনার মেয়ে নিজে থেকেই আসবে আমার কাছে, আর আমি যা বলেছি সেখানে তিল পরিমাণও মিথ্যে নেই। এনামুল খানও রাগের মাথায় হুঙ্কার দিয়েছিলেন, আমিও দেখব আমার মেয়ে এই বদন্য উন্মাদ ছেলের কাছে কি করে আসে। তবে যখন উৎস খবর পেল যে তার সেই অসুর নামক শ্বশুর সত্যি তার সাথে টেক্কা দিতে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছে আবার, তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। সেখানে মিতালি বেগম আর এনামুল খান ছাড়া আর কারো মত ছিল না। সকলেই মানা করেছিল এই অনর্থ করতে, তবু নিজের জেদেই অটল ছিলেন শ্বশুর মশাই। সেদিকে এলিজা তখন এসবের কিছুই জানতো না। শ্বশুরের এমন কাণ্ড শুনে সে দওন উৎসের সেই ভয়ঙ্কর সত্তাটি তৃতীয়বারের মতো খোলস ছেড়ে বেরিয়ে এসেছিল। রাগের এক চরম উন্মাদনায় সে দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছিল। সেই ক্রোধের বশবর্তী হয়েই সে কাউকে কিছু না জানিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তখন তার একটাই উদ্দেশ্য ছিল, প্রয়োজন হলে এলিজাকে সে টেনে হিঁচড়ে হলেও নিজের কাছে নিয়ে আসবে। কিন্তু বাংলাদেশে পৌঁছে তাকে কিছুই করতে হয়নি। তার আগেই সানভি এমন এক অভাবনীয় ঘটনা ঘটিয়ে ফেললো যা উৎসের সমস্ত পরিকল্পনা পাল্টে দিল। উৎস সেদিন বড় এক স্বস্তি পেয়েছিল। সে অনুভব করেছিল এলিজাকে জোর করে আনলে ওর মনে উৎসের প্রতি এক আজীবন ঘৃণা আর বিরূপ ধারণা তৈরি হতো। তাতে মনের মিল হতো না কখনো।
তাই সে সেদিনই কানাডায় ফিরে আসে এবং সিদ্ধান্ত নেয় সবকিছু স্বাভাবিকভাবেই হতে দেবে। ধীরে ধীরে ধাপে ধাপেই সে এগিয়েছে এবং আজ তার সেই দীর্ঘ প্রতীক্ষিত পরিকল্পনা সফল হয়েছে। তবে আরো একটা পরিকল্পনা এখনো বাকি আছে, সেটাও খুব শীঘ্রই প্রকাশ করতে হবে। অবাক করার বিষয় হলো এই গভীর পরিকল্পনার কথা একমাত্র তার মা ছাড়া আর কেউ জানে না। উৎস এখনো ভেবে পায় না তার মা কিভাবে তার মনের গহীনের কথাগুলো এত সহজে পড়ে ফেলেন। চোর পুলিশ খেলার মতো অবলীলায় ধরে ফেলেন ছেলের মনের সবটুকু রহস্য। ঘুমের ঘোরে এলিজার চুলের স্নিগ্ধ ঘ্রাণ নিতে নিতে উৎস অন্ধকারে ঠোঁট এলিশে হাসল। ভোরের কুয়াশা মোড়া রুমে এক অদ্ভুত চঞ্চলতা বয়ে নিয়ে এসেছে। জানালার কাছের ওপাশে জমাট বাঁধা শিশির বিন্দুগুলো রোদের স্পর্শে গলে পড়ছে, কিন্তু উষানের মনের গুমোট মেঘ কাটছেই না। তার আজ বড্ড মন খারাপ। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না দুনিয়ার সব দুর্ভাগ্য কেন কেবল তার ভাগ্যলিপি ঘিরেই আবর্তিত হয়। উষানের এই করুণ দশা দেখে সানায়া হেসেই চলেছে, যেন কোনো কৌতুক অভিনেতার দারুণ এক পারফরমেন্স দেখছে সে। এদিকে রেয়ানও হাসছে, তবে তার হাসির মাঝে মিশে আছে এক গোপন মুগ্ধতা। সে মাঝে মধ্যেই কোনা চোখে সানায়াকে দেখে নিচ্ছে। মেয়েটা যখন খিলখিল করে হাসে তখন তার সেই ছোট্ট গজদাঁতটি বেরিয়ে পড়ে। রেয়ানের মনে হলো এই দৃশ্যটি যেন কোনো নিপুণ শিল্পীর আঁকা সেরা ছবি। মেয়েটিকে প্রথম দিন ভিডিও কলে দেখেই তার মনে কেমন এক বিচিত্র অনুভূতির আনাগোনা শুরু হয়েছিল। তারপর এলিজার সাথে ভিডিও কলে কথা বলার সময় আরো কয়েকবার দেখা, কিন্তু আজ সামনাসামনি দেখে রিয়ানের হৃদস্পন্দন যেন অবদ্ধ হয়ে উঠছে। উষান এক কোণে অত্যন্ত দুঃখী মুখে বসে আছে। তার কষ্টের কথা কেউ যদি বুঝতো, কাল রাতে কত আশা নিয়ে মনে মনে নেচে নেচে সে নিজেদের রুমের দিকে গিয়েছিল। ভেবেছিল সে আর জেনিফার আজ একসাথে নিভৃতের সময় কাটাবে, কিন্তু হায়, তার সেই রঙিন আশায় যেন এক নিমিষেই সে ঘুরে বালি পড়ল। রুমে পা রাখতেই উষান দেখেছিল সেখানে জেনিফারের পাশে আয়েশ করে ঘুমিয়ে আছে সানায়া আর এরিক। রুমের সংকটের কারণে এই অনাকাঙ্ক্ষিত ব্যবস্থা। উষানের তখন ইচ্ছে করছিল চিৎকার করে কেঁদে উঠে নিজেদের বাসায় চলে যেতে। সেখানে তো কতগুলো বিশাল রুম খা খা করছে, আর এখানে মাত্র 5টি ঘরের রাজত্ব। অগত্যা দীর্ঘশ্বাস ফেলে তাকে সারা রাত কাটাতে হলো রেয়ানের সাথে। ওশানের সমস্ত রাগ গিয়ে পড়লো সানায়ার উপর। এই দামড়ে মেয়েটা আজ না আসলে কি এমন ক্ষতি হতো? কখনোই না। রাগে গজগজ করতে করতে উষান সানায়াকে ধমক দিয়ে বলল, হাসিস না সানায়ের বাচ্চা, তোর দাঁত ভেঙে দিব। সানায়া তৎক্ষণাৎ গোমরা মুখে প্রতিবাদ করে বলল, সানাই, বলো না ভাইয়া, আমি ব্যান্ডওয়ালাদের বাদ্যযন্ত্র নয়। উষান এবার আরো তেতে উঠে বলল, তুই ওইটাই, না হলে সব জায়গায় পে পু করে ঢুকে যাস কেন? সানায়া এবার মেকি রাগ দেখিয়ে রুখে দাঁড়ালো। সে তর্জনী চেঁচিয়ে বলল, ভালো করেছি, এখন যতদিন থাকবো ভাবিকে আলাদাই রাখবো তোমার থেকে, দেখে নিও। কুষাণের বিপদে রেয়ানও এবার একটু সুযোগ বুঝে সানায়ার সাথে তাল মেলালো। তা দেখে সানায়া তার সেই মায়াবী চোখ জোড়া বাঁকা করে রেয়ানের দিকে তাকিয়ে রেয়াই কড়া স্বরে বলল, বেয়াই, মনে হয় আগে কোনো মেয়ের থেকে পাত্তা পাননি, এজন্য আমাকে ইমপ্রেস করার কাজে লেগেছেন। রেয়ান মুহূর্তেই হা করে তাকিয়ে রইল। এই পুচকে মেয়েটা তাকে সোজাসুজি এভাবে অপমান করলো। এদিকে রেয়ানের এই হত ভম্ব দশা দেখে উষান নিজের দুঃখ ভুলে হো হো করে হাসিতে ফেটে পড়ল। রেয়ান এবার কটমট করে সানায়ের দিকে তাকালো। নিজের পুরুষালী আত্মসম্মানের আঘাত লাগায় সে পাল্টা জবাব দিয়ে বলল, আপনিও বোধহয় কখনো কোনো ছেলের থেকে পাত্তা পাননি রেয়ান বেয়ান, এজন্যই বোধহয় আমাকে দেখে আপনারও মনে হচ্ছে আমি আপনাকে লাইন মারছি। সানায়া এক মুহূর্ত দেরি না করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, তাহলে আপনিই পাত্তা দিয়ে দেন। অবশ্য আমার মা বলে আমি নাকি রিক্সাওয়ালারও যোগ্য নয়, সেখানে আপনার মতো একটা হেন্ডুকে পেলে নো প্রবলেম। রিয়ান এবার আক্ষরিক অর্থেই হকচকিয়ে গেল।
এই পুচকে মেয়েটা এত বিচ্ছু, দেখতে তো একদম নাদান আর সরল মনে হয়। রেয়ানকে এভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে চুপ করে থাকতে দেখে সানায়া আবারও খাপ ছাড়া ভাবে বলে উঠল, উইল ইউ বি মাই ঠ্যাঙ্গা? রিয়ান এবার এই মেয়ের কাণ্ডে এতটাই হকচকালো যে সেই শখে ভারসাম্য হারিয়ে সরাসরি উষানের উপরই পড়ে গেল। উষান তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে রেয়ানকে সামলাতে সামলাতে বলল, এ কি, জ্ঞান হারালো নাকি? সানাইয়া তখন নাক মুখ কুঁচকে অবজ্ঞা সুরে বলল, এর তো দেখছি বুকের পাটাই নেই, আমার আম্মুকেই পটাতে পারবে না, আবার আমাকে? ভাইয়া বলে দিও সানাইয়ার সাথে যেন পাঙ্গা নিতে না আসে, তাহলে তার সানাই বাজিয়ে দিতে দেরি করবে না।